সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। ডক্টর ইউনূসকে কঠিন গণধুলাই। এইমাত্র এনসিপির প্রধান দুই নেতা গ্রেপ্তার। ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের শেষ রক্ষাও হবে না, তাদের সমস্ত অপকর্ম ফাঁস। এক সময়ের গুমের শিকার সালাউদ্দিন হলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। জামাত আমিরের সঙ্গে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাক্ষাৎ। মির্জা আব্বাস, নজরুল, রিজভী সহ 10 জনকে উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বশেষ জানবেন, গোপন তথ্য পাওয়া গেছে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূস এবং নাহিদ এবং হাসনাতকে কঠিন শাস্তি দেওয়া হবে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানামুখী আলোচনা ও গুঞ্জন ডালপালা মেলেছে। সম্প্রতি রাজনৈতিক মহলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস খুব শীঘ্রই বিদায় নিতে পারেন। শুধু তাই নয়, তাকে নিয়ে চরম উত্তেজনাকার কিছু তথ্যও শোনা যাচ্ছে। কি ঘটছে পর্দার আড়ালে, বিস্তারিত থাকছে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এক অস্থির সময়ে দেশের হাল ধরেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ক্ষমতা গ্রহণের পর থেকেই সংস্কার কাজ নিয়ে বিভিন্ন মহলের চাপের মুখে রয়েছেন তিনি। এরই মধ্যে চাউর হয়েছে তার পদত্যাগের গুঞ্জন। একটি বিশেষ সূত্রের দাবি করছে ডক্টর ইউনূসের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এই বিদায় স্বাভাবিক হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী এবং রাজনৈতিক প্রতিপক্ষের তরফ থেকে তাকে ঘিরে এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে। এমনকি সামাজিক মাধ্যমে গণধুলাই বা অপ্রীতিকর পরিস্থিতির মতো চরমপন্থী শব্দ ব্যবহার করে জনমনে আতঙ্ক ছড়ানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এগুলো পরিকল্পিত অপপ্রচার হতে পারে। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটি মহল গোপনে কাজ করছে। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়নি। জনমনে প্রশ্ন উঠেছে, এসব কি কেবলই গুজব নাকি সত্যি কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত? ডক্টর ইউনূসের এই সফর কিংবা তার ভবিষ্যৎ অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। জামাত আমিরের সঙ্গে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাক্ষাৎ। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করছেন ভারত, পাকিস্তান ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার ঢাকা সফররত এসব প্রতিনিধিরা জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ের তার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। জামাত ইসলামের ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, সাক্ষাৎকালে বিদেশি প্রতিনিধিরা শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয় নিজ নিজ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তার নেতৃত্ব জামাত ইসলামী ঐতিহাসিক ভূমিকা পালন করবে। বিরোধী দলীয় নেতার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগে, যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহেত্র, নেপালের পররাষ্ট্র লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা এবং তুরস্কের উপপরাষ্ট্রমন্ত্রী বেরিস একিনোসি সাক্ষাৎ করেন। জামাতের ফেসবুক পেজে পোস্টে বলা হয়, হৃদয়তাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এসব বৈঠকে প্রতিনিধি দলের সদস্যের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান। গুমের শিকার সালাউদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2015 সাল বিএনপির চেয়ারপারসন পদ বেগম খালেদা জিয়া গৃহবন্দী, দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর গ্রেপ্তার। পরে রুহুল কবির রিজভীকে অফিস থেকে গ্রেপ্তার করা হয়। দলের অন্য সিনিয়র নেতাদের কেউ জেলে, আবার কেউ কেউ আত্মগোপনে ছিলেন। তখন চারদিকে শুধু দমন নিপীড়ন চলছিল, বিএনপি নেতা পেলেই জেল। সে সময় দলের ক্রাতা হয়ে আসেন দলের সে সময়ের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। যখন দলের হয়ে কাজ করার কেউ ছিল না, সেই সময় পাওয়া যেত
সালাউদ্দিন আহমেদের বিবৃতি। অবশ্যই সালাউদ্দিনও আত্মগোপনে ছিলেন, তবে গোপন স্থান থেকে পাঠানো বিবৃতিগুলো ছিল বিস্ফোরক, কঠোর ও প্রত্যক্ষ, সরাসরি স্বৈরা শাসক হাসিনা শাসনের বিরুদ্ধে। বিবৃতিগুলোর অভিঘাতে এতটাই আলোড়ন সৃষ্টি হয় যে সালাউদ্দিনকে জঙ্গি বলতেও দ্বিধা করেনি হাসিনা। নিরাপত্তা সূত্রে জানা যায়, হাসিনা নিজেই সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দেন। ওই বছরের 10 মার্চ রাতে রাজধানীর উড়া থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর একই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ের স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়, শিলংয়ের উদ্র ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে সালাউদ্দিনকে আটক করা হয়। গুমের বর্ণনা দিতে গিয়ে এক বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেছিলেন, আমাকে সেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তো আমি কিছুই বুঝতে পারিনি, আর আমি জানতামও না যে আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে। ভেবেছিলাম আমাকে হয়তো ক্রস ফায়ারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, তবে এখানে পরিদর্শনে এসে মনে হচ্ছে এই রাস্তা দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বলেন, ভারতের শিলং নিয়ে যখন আমার চোখ খুলে দেওয়া হয় তখন বুঝতে পারি আমাকে হয়তো এখানে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে পথচারী ও এলাকাবাসীর সহায়তায় আমি পুলিশের দ্বারস্থ হই, কিন্তু পরে আমাকে পাগলাগারদে পাঠানো হয়। তখন অবশ্য আমি ভাবছিলাম বাকি জীবনটা হয়তো আমাকে এখানেই কাটাতে হবে। সালাউদ্দিন আহমেদকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতের প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। একই বছরের 22 জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ গঠন হয়। এই মামলায় নিম্ন আদালতের রায়ে 2018 সালে সালাউদ্দিন খালাস পান। এরই মধ্যে তবে ভারত সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। 2023 সালের 28 ফেব্রুয়ারি আপিল খালাস পান সালাউদ্দিন। আদালত থেকে তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। একই বছরের 8 মে সালাউদ্দিন আহমেদ ভ্রমণ অনুমোদনের জন্য আসাম রাজ্য সরকারের কাছে আবেদন করেন। এক পর্যায়ে ভ্রমণ অনুমোদন দেওয়া হলে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পর গত 11 আগস্ট দিল্লি থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে 2024 সালের জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে আবারও হেভিওয়েট নেতা হিসেবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। অবশেষে বিএনপির মনোনয়ন হয়েছেন কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভায় স্থান পেয়েছে সালাউদ্দিন আহমেদ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সালাউদ্দিন আহমেদের জন্ম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের শিকদারপাড়া গ্রামে। 1962 সালে তিনি জন্মগ্রহণ করেন। বিরোধী দলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান। উপনেতা হচ্ছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলীয় চিফ হুইপ করা হয়েছে। আজ মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা 12 আসন থেকে নির্বাচিত জামাতের সংসদ সদস্য সাইফুল আলম খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুর 12:30টার দিকে জামাতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে শপথ নেন এনসিপির সংসদ সদস্যরা। সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আজকের এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সর্বদা সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।